সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিহরি বাংলার একান্ত আলাপে। আর একান্ত আলাপ আয়োজন করা হয় মূলত চলমান ঘটনাবলী নিয়ে। আর এই ঘটনা নিয়ে আমাদের সাথে আলোচনা করতে উপস্থিত হয়েছেন স্টুডিওতে চৌধুরী হাসান সারওয়ার্দী, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল, বীর বিক্রম। আমাদের স্টুডিওতে স্যার আপনাকে আসার জন্য, কষ্ট করে আসার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ ভাই, এবং দর্শক শ্রোতা দেশে দেশের বাইরে যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন সকলের জন্য আমার আন্তরিক শ্রদ্ধা, সালাম এবং শুভেচ্ছা। তো আমাদের আজকে যে বিষয়ে আলোচনার জন্য আপনাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, আপনি জানেন যে বাংলাদেশে গত মধ্যরাত থেকেই আওয়ামী লীগ নিষিদ্ধের একটি দাবি উঠেছে। আমরা জানি এনসিপি, নতুন যে রাজনৈতিক দল ছাত্রদের নেতৃত্বে গড়ে উঠেছে, সেই দল প্রথমে মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে তারা প্রথমে অবস্থান নেন এবং সেখান থেকে স্লোগান দিতে থাকেন, এই দাবি তোলেন তারা। পরবর্তীতে তাদের এই যে দাবি, সেই দাবির সাথে একাত্মতা প্রকাশ করে বাংলাদেশ জামায়াত ইসলামী, ছাত্র শিবির সহ একাধিক রাজনৈতিক দল। এমনকি আমরা দেখেছি সকালের পরে, আজকে সকালের পরে তারা তাদের আন্দোলনের স্থল ত্যাগ করে, অর্থাৎ যমুনার সামনে থেকে তারা এটি ফোয়ারার সামনে যে অবস্থান নেয়, পরবর্তীতে তারা আবারও শাহবাগে যে অবস্থান নেয়। অর্থাৎ আমরা একটা জিনিস স্পষ্ট বুঝতে পারছি, তারা ওখান থেকে আলটিমেটামও দিচ্ছে যে তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবে। সেক্ষেত্রে তাদের দাবি একটাই, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এবং তারা বিভিন্ন রাজনৈতিক দলকে এখানে আমন্ত্রণও জানাচ্ছে, যেমন বিএনপির যে প্রত্যাশায় তারা রয়েছেন এমন বক্তব্য এনসিপির নেতারা দিচ্ছেন। তো এই পুরো বিষয়টিকে আসলে এই যে 9 মাস হয়ে গেল বাংলাদেশের প্রেক্ষাপট পরিবর্তনে, অর্থাৎ গণ অভ্যুত্থানের পরে আমরা দেখলাম যে নতুন সরকার আসলো, তারপর 9 মাস হয়ে গেল। তো এই বিষয়টার সুরাহা হয়নি, সেটি একটি বিষয়। তাহলে 9 মাস পরে হঠাৎ করে কেন তারা এত বেশি অ্যাগ্রেসিভ হয়ে গেল এই দাবির জন্য? আমি বলছি না যে এই দাবি যৌক্তিক বা অযৌক্তিক, আপনার কি মনে হয়, আপনার কি মন্তব্য? আপনার সর্বশেষ বক্তব্যের সর্বশেষ কথা, যে আপনি এটা যৌক্তিক কি অযৌক্তিক এটাতে আপনার কোনো নিজস্ব মতামত নেই, তবে আমি বলবো যে এই দাবিটা তো আসলে আজকের না। জুলাই বিপ্লব ঘটেছিল মূলত ফ্যাসিজমের বিরুদ্ধে। এই আন্দোলন সর্বোপরি জুলাই 36 দিনের আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। আমি এটাকে আন্দোলন সংগ্রাম বলবো। এবং সেই পতনের পরে একটি পতিত দল দেশে রাজনীতি আবার পুরোদমে তাদের পূর্বের অধিকার নিয়ে করবে, সেটা একটি রাজনৈতিক বিষয় এবং এর ফয়সালা দেওয়া উচিত ছিল যারা ক্ষমতায় বসেছেন, অন্তর্বর্তীকালীন সরকার, তাদেরকে। আজকে যারা আন্দোলন করছেন তাদের মধ্যে অনেকেই উপদেষ্টা ছিলেন, সেখান থেকে তারা গিয়ে নতুন একটি রাজনৈতিক দল গঠন করেছেন। দল গঠন করার পরেও অনেক মাস চলে গেছে। সুতরাং এটাই যদি মৌলিক একমাত্র বিষয় হতো তাহলে কোনো কথা ছিল না। বাংলাদেশে অনেক সমস্যা আছে। আগামী নির্বাচনের সমস্যা হলো যে পতিত স্বৈরাচার নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না। এই ক্ষেত্রে অনেক রাজনৈতিক দল তাদের অভিমত মধ্যেই দিয়ে দিয়েছে এবং অধিকাংশ দলই বলেছে তাদের নির্বাচনে অংশগ্রহণ করার কোনো অধিকার নাই। কোনো দলই বলেনি যে তারা নির্বাচনে অংশগ্রহণ করুক, স্পষ্টভাবে কোনো দলই বলেনি। স্পষ্টভাবে কেউ বলেনি ওদেরকে নিয়ে আসেন, আমরা একটু তাদেরকে হাত ধরে নির্বাচন করাই দিতে চাই, এভাবে কেউ বলেনি। তবে তারা নির্বাচনে অংশগ্রহণ করার জন্য কেউ সুপারিশ তবদিল করেছে কোনো রাজনৈতিক দল আমি দেখিনি। আপনি বলতে পারেন কোন কোন দল আন্দোলনে নেমেছে, তাহলে হ্যাঁ, ছাত্ররা যাদের মৌলিক এই আন্দোলনের তারা ভূমিকা রেখেছে,
তারা উপদেষ্টা মণ্ডলীতে ছিলেন, এখন দল করেছে, তাদের তো এটা করারই কথা। এটা তো তাদের আন্দোলনটাই ছিল মূলত স্বৈরাচারের পতন এবং ফ্যাসিস্টেরকে এখান দেশ থেকে মানে দেশে তাদের পতনের পরে ওই দল আবার নির্বাচন করবে, সেই দল গণতান্ত্রিক অধিকার নিয়ে আবার এটা চর্চা করবে, এটা নিঃসন্দেহে তাদের এজেন্ডাই ছিল না, তাই তারা আন্দোলন করছে। আমি এটাকে একটা স্বাভাবিক প্রক্রিয়া দেখি, এটা কোনো নতুন কোনো বিষয় না, এবং এই বিষয়টার অবতারণা করে নির্বাচনকে মানে পিছানো বা নির্বাচনের যে প্রক্রিয়াটা সেখানে নতুন কোনো মাত্রা যোগ হয় কিনা, যে দীর্ঘদিন ধরে এই আন্দোলনের কোনো সুরাহা এই অন্তর্বর্তী সরকার আর করলো না, এই নতুন হাঙ্গামাতে আবার আমরা কিছুদিন আটকে গেলাম, সেটা যাতে না হয়। আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের এটা দায়িত্ব, প্রয়োজনে এটা কোর্টে রেফারেন্স নেওয়া যেতে পারে জনস্বার্থে, কারণ একটি পতিত দল যাদের হাতে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ লোক নির্যাতিত হয়েছে, মানুষ জেলে গেছে, জুলুম নির্যাতন সহ্য করেছে, সে মজলুমদের দিকে তাকিয়ে হাজার হাজার পরিবার ধ্বংস হয়ে গেছে, হাজার হাজার নারী স্বামীহারা হয়ে বিধবা হয়েছে, মা সন্তানকে হারিয়েছে, সন্তান এতিম হয়ে গেছে, অনেকে তাদের পিতা ভাই বোনকে খুঁজে পাচ্ছে না, গুম হয়ে গেছে, এখনো অনেকের রেকর্ড ঠিক মতো খুঁজে পাওয়া যায় না। এখনো পর্যন্ত কিন্তু সরকারিভাবে ঘোষণা করা হয়নি যে ইলিয়াস আলী গুম হয়েছে বা মেরে ফেলেছে বা তাকে, এই সিদ্ধান্ত কিন্তু আমরা শুনিনি। তো আমরা এই সকল খুন, গুম, হত্যা এগুলির বিচারের অপেক্ষায় ছিলাম। আমরা অপেক্ষায় ছিলাম বিডিআরের যে বিদ্রোহে আমাদের যে ভাইরা মারা গেছেন, শহীদ হয়েছেন, তাদের সুবিচার পাওয়ার জন্য। এই সব কিছুই কিন্তু এখন ঝুলে আছে। এর মধ্যে আওয়ামী লীগের নিষিদ্ধের জন্য, নিষিদ্ধ করাটা হলো গিয়ে কিন্তু একটা সিদ্ধান্তের বিষয়। যদি অন্তর্বর্তী সরকার যদি এটাকে খুব গুরুত্বপূর্ণ মনে করে যে আমার একটা সমর্থন দরকার, সব দলকে ডাকতেই পারে, তাদের কাছ থেকে জিজ্ঞাসা করতে পারে, কিন্তু এটাকে আন্দোলনে গড়াইতে দেওয়া এবং আন্দোলন দীর্ঘায়িত করে সুদীর্ঘদিন ধরে এটা আন্দোলন, এটাতে সরকারের লাভ কি, কিংবা আসলে স্টেক হোল্ডার যারা রয়েছেন, সরকার প্লাস আমাদের ছাত্র আন্দোলনের নেতৃত্ব যারা দিয়েছেন, আসলে তারা তারা এই বিষয়টিকে শুরুর দিকে তারা মৌখিকভাবে বলেছে, কিন্তু এই বিষয়টা তো তারা ওইভাবে এখন যেরকম তারা একটা দাবি তুলেছেন, এইভাবে তো শক্তভাবে তো দাবি তোলেননি। আমি বলবো না যে তারা শক্তভাবে দাবি তোলেনি, এটা শক্তভাবে তোলার কোনো বিষয় নয়। এটা বাংলাদেশের আপামর নির্যাতিত মানুষ চায় না আওয়ামী লীগ নামের ফ্যাসিস্ট দলটি আসলে নির্বাচনে আসুক। এখন কি আগামী নির্বাচনের জন্য তারা বন্ধ হবে নাকি কিছু কয়েক বছরের জন্য নিষিদ্ধ হবে, এটার সিদ্ধান্ত সরকার বা আদালত নেবে। কিন্তু এটাকে রাজনৈতিক মাঠে গড়ায় এনে আগামী দিনের সুষ্ঠু একটা নির্বাচনের যে আবহ তৈরি হওয়া করার কথা এই সরকারের মৌলিক দায়িত্ব, সেখান থেকে সরে যাওয়া ঠিক হবে না। তা আপনি কি আশঙ্কা করছেন যে এই দাবিটা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার কোনো চক্রান্ত কিনা, এরকম কোনো আশঙ্কা করছেন কিনা? যদি ছাত্র মানে এখন তো ছাত্রদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে বিষয়টা, আরো অন্যান্য দলও আসছে, এটা যদি এমন হয় যে সরকার এই আন্দোলনটাকে করতে দিল, যতদিন এটা সুরে আনা হয় তাইলে আমরা নির্বাচন করলাম না, তাহলে তো আমি মনে করি যে এটা একটা ন্যাশনাল লস। জাতির একটা বৃহদাংশ আশা করছে যে আমরা একটা নির্বাচন করব। এই সরকারের মৌলিক দায়িত্ব হচ্ছে একটা পরিবেশ সৃষ্টি করা, নির্বাচনের একটা পরিবেশ সৃষ্টি করা যেখানে মানুষ নিরাপদ বোধ করবে, কিন্তু সেই কাজগুলোর কোনোটাই হচ্ছে না। আসলে আমরা শুধু অনেকগুলো সংস্কারের নাম শুনি, অনেক কমিটি, অনেক বড় বড় সুশীলরা এসে এখানে কমিটির প্রধান হয়েছেন, এবং কিন্তু এই সংস্কারগুলির তো আসলে কোনোটাই হয়নি। কোনোটা যে এত তারিখে সংস্কার এটা বাস্তবায়ন হবে এই ধরনের রোডম্যাপও আমরা দেখছি না। আবার নির্বাচনের একটা মোটামুটি রোডম্যাপ ডিসেম্বর দেয়া হলো, তারপরে পিছিয়ে আবার বলা হলো মার্চ এপ্রিলও হতে পারে পরবর্তী বছর 2026-এ, সেটা নিয়ে শক্তভাবে কিন্তু কিছু বলছে না।
এই একটা বিশাল কনফিউশনটা ওখানেই উদিত হয় যখন দেশে কিছু পাওয়ার হাউস থাকে অনেকগুলো। তো এই যে পাওয়ার পিলারগুলির থেকে যখন বলা হয় যে নির্বাচন ইনক্লুসিভ হতে হবে, নির্বাচন ফেয়ার হতে হবে, সবই ঠিক, ইনক্লুসিভ অর্থ সব রাজনৈতিক দলকে অংশগ্রহণ করতে নিশ্চিত হবে। করতে হবে। তো সেখানে মানে আপনি যে দলটির নাম বললেন, এই স্বৈরাচার ফ্যাসিস্ট পতিত আওয়ামী লীগের নাম চলে আসে, তো তাহলে তাকেও নির্বাচন করতে দিতে হবে, তাই না? কোনো কোনো রাজনৈতিক দল বা নেতা এও বলতে চেষ্টা করেন যারা অন্যায় করেনি, যাদের নামে মামলা নেই, যাদের কোনো দোষ নেই, ওই ধরনের ব্যক্তিদেরকে নির্বাচন করতে দিলে আপত্তি কোথায়? তো আমার বড় মানে বিস্ময়, তার মানে কিছু কিছু রাজনৈতিক দল, ব্যক্তি এবং কিছু পাওয়ার হাউসের কোনো যারা নিয়ামক মনে করেন, তারা যদি চায়, মনে করেন সেনাবাহিনী প্রধানই চাইলো যে এই আগামী নির্বাচনে সব দল এসে নির্বাচন করুক, ইনক্লুডিং যে দলটা হারিয়ে যাওয়ার কথা সেটাও, এটা তো তখন এখানে কি সেনাবাহিনীর কোনো চাওয়ার কিছু আছে? আমি কোনো সেটা তাদের নিজস্ব স্টাইলে এটা তো রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার, আপনি এটা যেটা বলছিলেন। রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। সেনাবাহিনী যদি বলেও থাকে, সেনাবাহিনীর কাজ হলো সিভিল মিলিটারি রিলেশনে একটা উপদেশ তারা রাষ্ট্রের প্রধান সরকারকে দিতেই পারে। দিস ইজ পার্ট অফ দিস সিভিল মিলিটারি রিলেশন, যে আমি একটা ভালো বা উপদেশ সরকারকে দিতে পারি, এটা সরকার ইচ্ছা করলে নিতে পারে, মানে সুপারিশ করতে পারে। সুপারিশ করতে। সেই সুপারিশটা এসছে, এখন সেই সুপারিশটা আসার পরে অনেকে আশান্বিত যে হয়তো আওয়ামী লীগ নির্বাচনে আসবে। আওয়ামী লীগ নির্বাচনে আসলে ক্ষতি কি হবে তার চাইতে আমি বলবো যে দেশে কিছুটা অরাজকতা তো হবেই। তা তো অবশ্যই। এই লোকগুলি গ্রামে গঞ্জে আবার চাঙ্গা হবে, আবার যারা আপনার হাত কেটেছে, পা কেটেছে, আপনাকে গ্রাম ছাড়া করেছে, এই লোকগুলি আবার গ্রামে আসবে, আবার তাদের সেই পুরনো যে জমানো দুর্বৃত্তের অর্থ, দুর্নীতির অর্থ, সেগুলো এই কালো টাকা এই নির্বাচনে এবং বিভিন্ন জায়গায় আপনি বন্ধ করতে পারবেন না। এই জিনিসগুলো এনশিওর না করে মানে এই সরকার নির্বাচনে আওয়ামী লীগকে আনাও একটা অত্যন্ত দুরূহ কাজ। দুরূহ কাজ। সুতরাং এই কঠিন সিদ্ধান্তটা তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তী সরকারকে অবশ্যই নিতে হবে, যে এখন যে চাপটা আসলো এটাকে সুদীর্ঘদিন ধরে রাজনীতির মঞ্চে আন্দোলনের পর্যায়ে না নিয়ে এটা সমাধান করে দিই, এটা তাদের ইচ্ছা। এটার কোনো বিশেষ দল, আপনি যেটা বলছেন বিএনপিকে ডাকছে, অমুকের ডাকছে, তমুক, কোনো দলের উপর চাপাইয়ে দেওয়া ঠিক হবে না। না, এখানে তো একটা বিষয় সরকার করতে পারে, আপনি যেমনটি বলছিলেন যে এটা রাজনৈতিক দলগুলোকে যদি সরকার ডেকে তাদের কাছে তাদের সিদ্ধান্ত বা এটা যদি সবাই মিলে নেয় একটা রাজনৈতিকভাবে, যে আসলে আওয়ামী লীগের রাজনীতি করা দরকার আছে কিনা, আগামী দিনে আসলে কি ভূমিকা থাকতে পারে আওয়ামী লীগের। আওয়ামী লীগ অ্যাকচুয়ালি আওয়ামী লীগ এখন মানুষের কাছে কি মেসেজ নিয়ে যাবে, এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ আওয়ামী লীগের জন্যই। আওয়ামী লীগ আসলে মাঠে দাঁড়াতে পারবে কিনা, অনেকগুলো প্রশ্ন আছে। এগুলো তো সব কিছু তো সরকার নির্ধারণ করে দিলে হবে না, কারণ সরকার তো জনগণের যে মনোবৃত্তি এটাকে তো সরকার নির্ধারণ করে দিতে পারবে না, কোনো রাজনৈতিক দল নির্ধারণ করে দিতে পারবে না। আপনি কি জনগণের সামনে যেতে পারবেন, আওয়ামী লীগ কি যেতে পারবে? সেরকম প্রেক্ষাপট তো তৈরি হয়নি। আমি আপনার সাথে মোটামুটি একমত হয়ে একটা জিনিস বলবো, দেখুন এই সরকার কিন্তু জনগণের ম্যান্ডেট নিয়ে আসেনি, এটা একটা ঘটনার মধ্য দিয়ে সৃষ্ট হয়েছে, যেটা বাংলাদেশের সংবিধানে আসলে অন্তর্বর্তী বা এখন কোনো স্থান নাই। সুতরাং যা মেজর যে সকল সিদ্ধান্ত রাষ্ট্রের, সোজা কথা এই ধরনের সিদ্ধান্তগুলো অবশ্যই তাদেরকে বর্তমানে যেসব এক্সিস্টিং পলিটিক্যাল পার্টি আছে তাদের সাথে আলোচনা সংলাপের মাধ্যমেই নেওয়া উচিত, কিন্তু আসলে সেটা নেওয়া হয়নি। বড় বড় মনে করেন ফ্যাসিস্ট সরকারের খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি, তৎকালীন প্রেসিডেন্ট দুইবারের আব্দুল হামিদ চলে গেলেন, এটা নিয়ে গত 2-3 দিন ধরে পত্রিকা এই বিষয়ে আমি আসলাম। জি বলেন। হ্যাঁ, তিনি গেলেন, কেউ বলছে যে তিনি সরকারের অনুমতি নিয়ে গেছেন, তার এক আত্মীয় গিয়ে সরকারকে অনুরোধ করেছে, আবার কেউ বলছেন যে খুব টপ লেভেল থেকে যদি গ্রিন সিগন্যাল না আসে তাহলে তো এটা হতে পারে না।
এবং আমরা তো 40 বছর চাকরি করে কিছুটা অভিজ্ঞতা, একটা লোকের ইমিগ্রেশন পার হওয়া কিন্তু সহজ না। আমি আর এইরকম একটা লোক, উনি তো একটা লোক নন, সাবেক বিগত রাষ্ট্রপতি। সরকারের পত্রের মাধ্যমে আমার বিদেশ যাওয়া নিষেধ ছিল। আমি 6 আগস্ট 9 মাস 9 দিন জেল খেটে বের হয়েছি। তা আমি উমরায় যাচ্ছিলাম, আমার কিন্তু 1 ঘন্টা আটকায় রাখছে যে আপনার নামে ওই সরকারের আমলেরই চিঠি আছে, এবং মানে আওয়ামী লীগ সরকারের আমলের চিঠি আছে। সেই পত্রের ঘুরপাত অন্তর্বর্তী সরকারের আমলে চলছে, এবং আমি বিদেশ যাওয়া আমার দীর্ঘায় মানে আটকা পড়ি। তো আমার স্বরাষ্ট্র উপদেষ্টা নিজে ফোন করেছেন পরে এয়ারপোর্টে এবং আমাকে ছেড়ে দেয়। তো আমি তো একজন ক্ষুদ্র ব্যক্তি, তো একজন প্রাক্তন প্রেসিডেন্ট এবং আওয়ামী লীগ সরকারের দুইবারের প্রেসিডেন্ট, তাই না? তিনি বাইরে গেলেন, কোনো আওয়াজ হলো না, গভীর রাতে গেলেন। তিনি গেছেন শুধু সেটা না, এরকম শত শত লোক গেছে। বিমানবন্দর পার হয়েছে এরকম শত শত গুরুত্বপূর্ণ আওয়ামী লীগের মন্ত্রী, সেনাবাহিনীর তৎকালীন ডিজিএফআই এনএসআই এর যারা ডিজি ছিলেন মহাপরিচালক তারা, পুলিশের আইজি সহ এরকম কর্তা ব্যক্তিদের অনেকেই কিন্তু চলে গেছে। বাংলাদেশের ইমিগ্রেশন ক্রস করেছে। আমার কথা হলো, আমি পূর্বের কথা টানবো না, গত 6 আগস্ট 2024 থেকে আজ পর্যন্ত যারা গেছে এ সম্পর্কে কোনো শ্বেতপত্র, 626 জনের অনেকেই চলে গেছে যারা ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিল, বা ধরেন শেখ হাসিনাই বিদেশে ইন্ডিয়াতে চলে গেছে কোনো ইমিগ্রেশন ছাড়া। এরপরে ধরেন আজকে আব্দুল হামিদ সাহেব চলে গেল, রাইট? তো এই বিষয়গুলো নিয়ে অন্তর্বর্তী সরকারের কি দায় আছে কি নাই? সরকার তো বলছে যে জানি না। গুড, না অবশ্যই দায় আছে। দায় না, তারা বলছেন যে তাদেরকে জানি না, স্বীকার করতে হবে না, জানি না। সেটা সংশ্লিষ্ট মন্ত্রণালয় তাহলে বা কি উনি পালিয়ে গেছেন? তাহলে স্টেকহোল্ডার যারা আছেন প্লেনে তারা চললেন বলছেন কি যে করে? আমরা জানি না, আমরা অবগত নই। আসলে এটা তো হাস্যকর কথা। তো এখন এই জিনিসগুলোর শ্বেতপত্র জনগণ আশা করে, জনগণ জানতে চায় যে বাংলাদেশে বিপ্লব বা আন্দোলন পরবর্তী জুলাই যে আন্দোলনটা হয়ে গেল, এরপরে একটি সরকার আসলো, কার হুকুমে কি প্রক্রিয়ায় ওই সরকারের কর্তা ব্যক্তিরা আসলেন, উপদেষ্টারা সৃষ্টি হলেন, কে কে সুপারিশ করেছিল, কোন এজেন্সি এবং কোন অফিস থেকে এদের নাম প্রস্তাব করা হলো, কিভাবে তারা গেল, এগুলি তো জনগণের জানার একটা হক আছে, তাই না? তা তো অবশ্যই। তো আপনার এই অন্তর্বর্তীকালীন সরকারকে এই দায় অবশ্যই অবশ্যই নিতে হবে, এবং আমি মনে করি একজন জনগণের একটা অংশ হিসেবে আমার নিজের দাবি, জনগণেরও একই দাবি। না, এই বিষয়টি নিয়ে বিএনপির মহাসচিব বিগত কয়েকদিন ধরে কথা বলছেন যে এখনও সরকারের বিভিন্ন জায়গায় তারা এই অভিযোগটি করছেন। আমরা বিভিন্ন সময় দেখছি যে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের দোসররাই বসে আছেন, বড় বড় দায়িত্ব তারাই পালন করছেন। তাহলে আমরা কি অনেক কিছু ওভারলুক করে যাচ্ছি? আসলে শুধুমাত্র একটা সরকার পতিত হয়েছে, কিন্তু তাদের যে পুরো সেট তো ছিল, সেখান থেকে আমরা কজনকে সরাতে পেরেছি, বা আমাদের সরকার সেখান থেকে কজনকে সরাতে পেরেছে? তাহলে তাদেরকে রেখে কি আমরা এগুলো আশা করতে পারি? আমরা কি তাল গাছে, বেল গাছে কি অন্য ফল আশা করতে পারি? ঘটনাটা হচ্ছে, দেখেন, অসুস্থতাটা হলো মূলে। 5 আগস্টের যে পরিবর্তন, সেখানে যে একটা সরকার সৃষ্টি হওয়ার কথা ছিল সেখানেই গলদ হয়েছে। বিপ্লবী সরকারটি হয়নি। এটি একটি জাতীয় সরকার হতে পারত, এটা একটা সরকার হতে পারত সকলের অপিনিয়ন নিয়ে। এই সরকার হইতে পারত ছাত্রদের প্রস্তাব বা কিছুতে। সেখানে একটি বিশেষ সংগঠন, গোয়েন্দা সংস্থা বা ডিজিএফআই বা একজন ব্যক্তি সিদ্ধান্তে সরকার গঠন যে প্রক্রিয়া, তারপরে এমন সব লোক এই উপদেষ্টা মণ্ডলীতে আসলেন যাদেরকে আসলে জনগণ চেনে না। এরা কেউ আমাদের সুশীল সমাজ, কেউ বিশেষ NGO, হ্যাঁ, NGO, বিভিন্ন জায়গা থেকে আসছে। তাদের
কোয়ালিটি এবং তাদের যে জ্ঞান সেটা নিয়ে কথা বলার ধৃষ্টতা আমি দেখাবো না। তারা নিঃসন্দেহে প্রত্যেকে নিজ নিজ জায়গায় অত্যন্ত প্রতিষ্ঠিত, কিন্তু নিঃসন্দেহে তারা কারো না কারো তবদির সুপারিশে এবং আসছেন, এটা কিন্তু খোলাসা হয়নি। তো আপনি বিপ্লব করলো, আন্দোলন করলো, সংগ্রাম করলো, এক দেশের আপামর জনগণ, ছাত্ররা সেখানে লিড ভূমিকা নিয়েছে। সিদ্ধান্তটা তারা আর নিল না, সিদ্ধান্তটা নিল কোনো একটি সংগঠন। অন্তর্বর্তী সরকার সৃষ্টি হলো এবং সেই সরকারে রাজনৈতিক দলগুলো মুখ বুঝে সব কিছু যারাদেরকে ডাকলো মেনে নিল। ওই সময়ে ওনারা কোনো অভিযোগ উত্থাপন করলেন না, যে কোনো কারণেই করেন নাই। কেউ অবাক বিস্ময়ে তাকিয়েছিলাম, যে জিজ্ঞেসও করলো না কোনো দল থেকে যে ভাই শেখ হাসিনা বিদেশে গেলেন। শুনতো তো এই গল্পটা জনগণ জানতে চায় কিভাবে গেল, কারা এটা কোঅর্ডিনেট করলো, ইন্ডিয়া কিভাবে এটাতে জড়িত হলো। আর ইন্ডিয়া এখন তো পুরোটাই জড়িত, তার মানে হ্যাঁ। ইন্ডিয়া যে 5 তারিখে জড়িত হয়েছে তা না, ভারত নিশ্চয়ই 3 তারিখ 4 তারিখেও জড়িত ছিল কিভাবে নিরাপদে শেখ হাসিনাকে ভারতে নেবে। এই প্ল্যানিং এর মধ্যে এই প্ল্যানিংটা ভারত এবং সশস্ত্র বাহিনীর মধ্যে হয়েছে বাংলাদেশের। 2, বাংলাদেশে যে পরে যে একটা সরকার হবে এটারও রূপরেখা ওই ভারত থেকে আসছে। এটা হলো আমার ব্যক্তিগত মতামত। যদি তা না হতো তাহলে কাকতালীয়ভাবে হাসিনার গমন এবং ওই সরকার, পরবর্তী সরকারের রূপরেখা দুইটাই কিন্তু একই সংগঠন থেকে আসছে, সশস্ত্র বাহিনী। যেটা হওয়ার কথা ছিল আন্দোলনরত ছাত্রদের কাছ থেকে, হওয়া উচিত ছিল রাজনৈতিক দলের নেতাদের মধ্য থেকে, হয় বিপ্লবী সরকার কি জাতীয় সরকার, কিছু একটা। এখন এই অভিযোগগুলো হচ্ছে, আপনি বললেন, আমাদের মাননীয় একজন নেতা বলেছেন, নিঃসন্দেহে আমরাও এই দুঃখটা সকলের মনে রয়ে গেছে যে পুরোপুরিভাবেই পূর্বের প্রশাসনে যে যারা যেভাবে ছিলেন অনেকেই সেই জায়গায় আছেন, আবার নতুন নতুন আসতেছেন, এরাও তাদের লোক। তার মানে নিয়ন্ত্রণটা কিন্তু 5 তারিখে যাদের হাতে ছিল এখনো তাদের হাতে রয়ে গেছে। এক, সেকেন্ড, শুধু তা নয়, এই যে রাষ্ট্রপতি, সাবেক রাষ্ট্রপতি হামিদ সাহেব গেলেন, কিংবা আরো অনেকে চলে গেলেন, আমি একটু আগে বললাম, এই সবগুলোই এক জায়গার থেকে নিয়ন্ত্রণ হচ্ছে, হয় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের কাছ থেকে বা ওনার অফিস থেকে, অথবা তার কোনো অধীনস্থ সংগঠন থেকে। জনগণ কিন্তু এটা চোখ চেয়ে চেয়ে দেখলাম, তাদের কোনো প্রতিবাদের কোনো জায়গা নাই। এখন আপনি বলছেন যে ছাত্ররা আন্দোলন করছে, তাদের তো এই তাই এখানে আবার স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন যে যদি এদেরকে এই আইনের আওতায় যারা জড়িত তাদেরকে না আনতে পারি তাহলে সেটা আমার ব্যর্থতা বা এই ধরনের- আমি এটা আসলে শুনিনি। তো উনি যদি এটা বলে থাকেন তাহলে তো এই আদেশ যদি ওনার সরকারের উপদেষ্টাদের কাছ থেকে যেয়ে থাকে, এত বড় দায়িত্ব উনি নেবেন কিনা যে তাদেরকে আইনের আওতায় নেয়ার, এবং এই প্রক্রিয়ায় যদি কোনো সংস্থা প্রধানও জড়িত হয়ে থাকেন, এনএসআই, ডিজিএফআই, তাদেরকে আইনের আওতায় আনার যে দায়িত্ব, যে কঠিন যে একটা বিষয়, এগুলো উনি নেবেন কিনা আমি আসলে এই ব্যাপারে মন্তব্য করতে চাই না। কারণ এই সরকারটাই অন্তর্বর্তী সরকার। এটা যদি ধরেন নির্বাচিত একটা সরকার, জনগণের ম্যান্ডেট ইত্যাদি থাকতো থাকলে সরকার তাহলে অনেক কিছুই বলতাম। তো এখন আসলে ওনারা যা খুশি তা বলতে পারেন, ওনারা আবার পরিবর্তনও করতে পারেন। ওনাদেরকে কিভাবে মন্ত্রিসভায় ঢুকতেছে সেটাও জানি না, এবং কে কোন আদেশ দিচ্ছে, কেউ কারোর সাথে কোঅর্ডিনেশন আছে তা দেখে মনে হয় না, নাইলে তো এরকম একটা ঘটনা ঘটতো না। যদি কোনো উপদেষ্টার কাছ থেকে এই আদেশ বা এসে থাকে এসব জিনিস, তো তাইলে তো প্রথম ব্যক্তি হলো স্বরাষ্ট্র উপদেষ্টা, যিনি জানা উচিত ছিল যে এই আদেশ এসেছে, এবং ওনার তিনি তো বললেন যে এগুলো জানতেন না, তিনি জানেন না। এটা কিছুটা ধরেন বিস্ময়কর আর কি। এখন এটা রিসার্চ করবেন নাকি এটা চুপ করে শুনে যাবেন? ওই যে বললাম, চেয়ে চেয়ে দেখলাম আর আওয়াজ হয়েছে শুনলাম। এটা অনেকটা অবাস্তব মনে হয়, কেননা আপনি একটা কথা বলবেন, জনগণ বিশ্বাস করবে, এতটা সহজ ভাবার কোনো কারণ নাই। কেননা যিনি গেছেন তিনি কোনো সাধারণ মানুষ নন যে ওনাকে কেউ চিনেন না,
বিষয়টা এরকম কোনো বিষয় নয়। সুতরাং সরকার যে দায় এড়াতে পারবে না এই বিষয়টি স্পষ্ট। আমি মনে করি যে আপনি যে প্রথম প্রশ্নটা করেছেন সেখানেই যে আওয়ামী লীগের ব্যাপারে একটা সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারেরই নিতে হবে, আর এটা ওনাদের দায়িত্ব। রাজনৈতিক দল হিসেবে আমি যেহেতু একটি দলের এখন প্রেসিডিয়াম মেম্বার, আমার দলের চেয়ারম্যান তার অবস্থান পূর্বে অনেক আগে বলে দিয়েছেন যে আওয়ামী লীগের মতো একটা ফ্যাসিস্ট দল যারা খুন গুম দুর্নীতি এবং গণতন্ত্র হত্যা, মানুষের ভোটাধিকার হত্যার সাথে জড়িত, তাদেরকে নিষিদ্ধ করাটাই সমীচীন হবে, কিন্তু সেটা হয়নি। তো আমরা আন্দোলন সংগ্রামে জড়িত হব কিনা, আমরা আবার সরকারকে বিব্রত করব কিনা, সেই সমস্যায় আমি যাব না। আমি মনে করি যে অত্যন্ত জ্ঞানী এবং অভিজ্ঞ একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব, নোবেল লরিয়েট প্রফেসর না, ডক্টর তার কাছে তো মোহাম্মদ ইউনূস, প্রত্যাশা বেশি থাকবে। উনি এই সিদ্ধান্ত অতি দ্রুত নেওয়া উচিত, যাতে এই অজুহাত নিয়ে আগামী দিনে দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত না হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট না হয়, এই অবস্থার সুযোগ নিয়ে যাতে নির্বাচন না পেছায়। না পিছায়। এটা এখন আপনার কাছে একসাথে দুটো প্রশ্ন একটা একটার পরিপূরক। যেমন একটা হলো আওয়ামী লীগকে নিয়ে কি আগামী নির্বাচন করা সম্ভব কিনা, এক। আর দ্বিতীয় প্রশ্ন হলো এই বাস্তবতায় আওয়ামী লীগ, আপনি যেমন ইন্টারন্যাশনাল স্টেক হোল্ডারদের কথা বললেন, তাদের যে পরামর্শের বিষয়, নির্বাচনের গ্রহণযোগ্যতা ইনক্লুসিভ করা, যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন সম্ভব কিনা, এই দুটো প্রশ্ন। এই প্রশ্নটা তো আজ থেকে মনে করেন 16 বছর আগে, ঠিক না? 14 সালের প্রশ্ন ছিল বিএনপিকে জামাতকে বাদ দিয়ে নির্বাচন করলে সেটা গ্রহণযোগ্য হবে না। হবে কিনা। 153 জন লোক নির্বাচন ছাড়া সংসদে গেল, যেটা গণতন্ত্রের ভাষায় অগ্রহণযোগ্য। পার্লামেন্টটা ছিল সম্পূর্ণ অবৈধ পার্লামেন্ট। আপনি জনগণের ম্যান্ডেট ছাড়া, উইদাউট দি ম্যান্ডেট অফ অ্যাডাল্ট ফ্রেন্সাইড, সোজা কথা, আপনি 153 জন লোক সংসদে নিলেন, তার মানে আপনি দুধের মধ্যে অধিক সংখ্যক পানি ঢেলে এটাকে দুধ বলে চালাবার চেষ্টা করলেন। একদম অবৈধ একটি সংসদ। যদি 14 সালের সংসদ অবৈধ হয়, তাইলে 18 সালে যে সংসদ হয়েছে সেটাও অবৈধ, 24 সালের সংসদও অবৈধ। অবশ্যই। অর্থাৎ ওই সরকারটি পরিপূর্ণভাবে অবৈধ ছিল। দেখেন, আমি তো নির্বাচন প্রক্রিয়া দেখেছি। আপনারা যে তত্ত্বাবধায়ক সরকারের আমলে যে নির্বাচনের কথাটা বলেন, 2009 সালে যে নির্বাচন হলো, তত্ত্বাবধায়ক সরকার, সেনা শাসিত, জেনারেল মঈন আর্মির চিফ ছিলেন, ডক্টর ফখরুদ্দিন ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। ওই নির্বাচনের যেভাবে পরিচালনা করা হয়েছে এবং যে কারচুপি করা হয়েছে, যেভাবে যে কৌশলে ভারতের প্রেসক্রিপশনে বিরোধী দল তথা বিএনপিকে হাত পা চোখ বেঁধে বলা হলো যে সাঁতার কাটেন, তা নাহলে কিন্তু মার্শাল ল আসবে, আপনি নির্বাচনে না আসলে মঈন ইউ আহমেদ ক্ষমতা দখল করবে। তিনি নির্বাচন করেছেন যে মঈন ইউ আহমেদের সাথে যাওয়ার চাইতে বিরোধী দলে থাকা অনেক ভালো হাসিনার সাথে। এই বিবেচনায় তখন একটি নির্বাচন হয়েছিল, যে নির্বাচনে বিএনপির ভরাডুবি হয়, বিএনপিকে পরাজয় বরণ করতে বাধ্য করা হয়। অর্থাৎ গণতন্ত্রের হত্যা কিন্তু ওই 11 সরকার, তখনকার নির্বাচন কমিশনার যারা ছিলেন, যারা আজকে অনেক বড় বড় কথা বলেন, কিন্তু ওই সকল লোকেরাই কিন্তু এই নির্বাচন আয়োজন করেছিল সেনাপ্রধান মঈন আহমেদের তত্ত্বাবধানে। তা আমার কথা হলো, আমরা সেদিন থেকেই কিন্তু গণতন্ত্রকে হারিয়ে ফেলেছি। ওই 1/11 থেকে ভারতের দেওয়া পরিকল্পনায়, নেরেটিভ অনুযায়ী যে নির্বাচন করে পরবর্তীতে 14 সালের নির্বাচন সম্পর্কে বললাম, 18 সালের নির্বাচন আপনারা জানেন, 24 সালেও নির্বাচন কিছুই হয় নাই, তাই না? তো তখন আপনি যে বললেন কোথায় ছিল এই বিদেশি বন্ধুরা, কোথায় আমেরিকা, কোথায় ইউরোপিয়ান ইউনিয়ন, কোথায় ভারত, সবাই তো ইনক্লুসিভ নির্বাচনের অজুহাতে আওয়ামী লীগকে বয়কট করে নাই, সরকারকে অবৈধ বলে নাই।
না, আমরা সেগুলোই তো অবাক হতাম আসলে। এইরকম 2014 সাল, 2018 সাল, 2022 সালের শেষ, অর্থাৎ 24 সালের যে নির্বাচন, আসলে আমরা এখন অবাক হইতে চাই না, আমরা ইন্টারন্যাশনাল বলতে চাই, স্টেকহোল্ডারদের কোনো রেসপন্সিবিলিটি আমরা দেখি না। আমরা চাই একটা টোটাল গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আন্দোলন সংগ্রামে হাজার হাজার ছেলে মারা গেছে আমাদের, এবং হাজার হাজার লোক আহত হয়েছে, তাদের রক্তের দাগ শুকায় নাই। ঠিক এরকম একটা সময়ে যখন কিছু লোক বলে যে ওদেরকে ডেকে নিয়ে এসে একটা নির্বাচন করেন ইনক্লুসিভ হওয়ার জন্যে, আমি ব্যক্তিগতভাবে একজন নাগরিক হিসেবে, ক্ষতিগ্রস্ত নির্যাতিত নাগরিকের অংশ হিসেবে আমি জেল খেটেছি, এবং 6 আগস্ট 5 তারিখে হাসিনা পলায়ন করে আমি মুক্তি পাই, 9 মাস 9 দিন জেল খেটে। আমার ব্যক্তিগত মতামত হলো আওয়ামী লীগ নির্বাচনে আসার কোনো, তাদের জনগণের দোহাই দেন, আন্তর্জাতিক দোহাই দেন, গণতন্ত্রের দোহাই দেন, পৃথিবীতে হত্যা, খুন, গুমের জন্য আন্তর্জাতিকভাবে চিহ্নিত একটি সন্ত্রাসী দল নির্বাচনে এখন আসবে, এটা আমি চাই না। এখন কিভাবে তাদেরকে বাদ দিবে, কিভাবে তাদেরকে নির্বাচন থেকে প্রতিহত করবে, সেটার দায়িত্ব অবশ্যই অবশ্যই অন্তর্বর্তী সরকারের। এটার দায় ছাত্রদেরকে রাস্তায় নেমে বা জনগণকে করতে হবে আমি মনে করি না। আমরা বহুত আন্দোলন করে ফেলেছি, আমাদের বহুত সন্তান হারাইছি, আমরা আর আমাদের সন্তানদেরকে হারাইতে চাই না। আমরা এই আন্দোলন করে নিজেদের রক্ত দিয়ে কিছু লোকরে ডেকে এনে, যাদের চিনি না জানি না, ওই ধরনের লোকরে উপদেষ্টা বানাই অন্তর্বর্তী সরকারে আয়তন বড় করতে চাই না। আমরা চাই আপনারা দয়া করে, হাত জোর করে বলি, আপনারা এবার নির্বাচন দেন এবং দেশটারে মুক্ত করে আপনারা সসম্মানে নিজ নিজ অবস্থানে ফিরে যান। আরেকটি বিষয় আপনি বলছিলেন যে আসলে আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে ইনক্লুসিভ করার ক্ষেত্রে আওয়ামী লীগের যে গুরুত্ব বা ভূমিকা, আসলে জাতিসংঘের যে রিপোর্টটি সেখানে কিন্তু আওয়ামী লীগের যে কর্মকাণ্ড বা যে ম্যাসাকার, সেখানে তাদের ভূমিকার কথা উঠে এসেছে স্পষ্টভাবে, যেটি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে যে প্রেস বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে সেখানে উল্লেখ করা হয়েছে যে সেই বিজ্ঞপ্তি, জাতিসংঘের রিপোর্টটি আমাদের কাছে আছে, সুতরাং আমরা এটা বিবেচনা করছি। এক, দ্বিতীয় কথা হচ্ছে যে কেউ তো অফিসিয়ালি আপনাকে বলেনি যে কোনো সন্ত্রাস নির্বাচনে অংশ নেবে। এখানে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কিনা এটা তো ভিন্ন প্রশ্ন, কিন্তু যখন আপনি বা আপনার সরকার বা আপনার আদালত যখন সন্ত্রাসী সংগঠন হিসেবে তাকে আখ্যা দিবে, রাজনৈতিক সিদ্ধান্তের অর্থটা কি? রাজনৈতিক সিদ্ধান্তের অর্থ হলো পুরো রাজনৈতিক দলগুলো মিলে সিদ্ধান্ত নেবে। রাজনৈতিক সিদ্ধান্ত, আদালতের সিদ্ধান্ত, জনগণের সিদ্ধান্ত। তো সেক্ষেত্রে বাধাটা কোথায়? সেক্ষেত্রে তো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আপনাকে বলছে না যে আপনি জনগণের বাইরে যে সিদ্ধান্ত নেন। রাইট। তো এরকম তো আমার মনে হয় বিষয় আছে। এটা একটা মীমাংসিত একটা অধ্যায়। আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করবে এটা জনগণ ভুলে গেছে। এখন জোর করে যদি কেউ এটাকে আনতে চায়, তারা জাতির শত্রু হিসেবে বিবেচিত হবে। আমি বলবো যে এটা অন্তর্বর্তী সরকার প্রধান বিবেচনা করবেন, এবং আন্তর্জাতিক যে সকল রিপোর্ট হত্যা, খুন, গুমের সাথে জড়িত আওয়ামী লীগ সরকার সম্পর্কে এসছে সেটা বিবেচনায় এনে একটা জরুরি ভিত্তিতে সিদ্ধান্ত দিবেন। আমরা আসলে অরাজকতা চাই না। একেবারে শেষ প্রশ্ন, আপনি আমরা ভারত পাকিস্তান যে যুদ্ধের দামামা, দিনকে দিন বিষয়টি কিন্তু একটি ভয়ঙ্কর দিকে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আপনি জানেন যে গত 2 রাত টানা হামলা, পাল্টা হামলার ভিডিওগুলো আমরা দেখছি। তা আসলে যুদ্ধ তো কারোর জন্যই ভালো নয়। বাংলাদেশ পার্শ্ববর্তী ছোট একটা রাষ্ট্র, আমরা আশঙ্কা করছি যে এতে তো আমাদের অনেক বেশি ক্ষতি হবে। আসলে আপনার অভিমত কি? আমি বাংলাদেশের সমস্যা সম্পর্কে অবশ্যই আসব। তো প্রথমে এই গল্পটা ভারত আর পাকিস্তানকে নিয়ে শুরু করি। এখন যেটা হচ্ছে, ধরেন এটা এই কনফ্লিক্টে একটা লিমিটেড ওয়ার, সীমান্তবর্তী শহর বা কাশ্মীর, এর মধ্যেই আপনার কিছু এয়ার স্ট্রাইক, কিছু স্থলযুদ্ধের প্রস্তুতি ইত্যাদি চলছে, এবং এর জন্য তারা শক্তি সঞ্চয় করার জন্য বিভিন্ন দেশ থেকে অস্ত্র, গোলাবারুদ সংগ্রহের জন্য চেষ্টা করছে, বোথ ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান। পাকিস্তান কিন্তু একা না,
আবার ইন্ডিয়া চায়না আছে, হ্যাঁ। পাকিস্তানের সাথে বেশ কিছু পরাশক্তি আছে এবং আন্তর্জাতিক শক্তি কৌশলগত কারণে পাকিস্তানকে সমর্থন দিবে। তারপরে পাকিস্তান একটা ওআইসির অংশ, পাকিস্তানকে শুধু সৌদি আরব না, তুরস্ক সহ ইরান এরা তখন যুদ্ধে জড়িয়ে পড়বে। গুরুত্বপূর্ণ বিষয় হলো ভারত এই যুদ্ধ করে কি অ্যাচিভ করতে চায়। এই যুদ্ধটা আলটিমেটলি মানে একটা কমিউনাল রাইটে পরিণত হবে। ভারতে অলরেডি মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে, হাজার হাজার মুসলমানকে অযোধ্যা এবং বিভিন্ন জায়গার থেকে নির্যাতন করে বাংলাদেশের ভিতরে ঢুকানো হচ্ছে পুশিন করে, জোর করে। আমরা ইচ্ছা করলে এটা মানে অনেক কিছু করতে পারি, কিন্তু আমরা আসলে শান্তিপ্রিয় মানুষ। বাংলাদেশের যুদ্ধ আমরা চাই না। ইতিমধ্যেই বেশ ক্ষয়ক্ষতি হয়ে গেছে বোধ ভারতের এবং পাকিস্তানের। সাধারণ নাগরিক তো মারা গেছেই, তাদের সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী, বিমান বাহিনী, অনেক অসংখ্য লোক মারা গেছে। এবং একটা রিসার্চ আমেরিকান একটা ইউনিভার্সিটির তারা বলেছে দুইটাই পারমাণবিক শক্তিধর রাষ্ট্র এবং কেউ কারো চেয়ে কোনো অংশে কম না। যদি কোনো কারণে পরমাণু অস্ত্রের ব্যবহার শুরু হয় উভয় দেশের থেকে, তাহলে 12.5 কোটি লোক ধ্বংস হয়ে যাবে। আমি কথাটা আমার একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা রিসার্চের অংশ হিসেবে দিয়েছি এবং কয়েক হাজার মানে বিভিন্ন লাইক, কমেন্ট ইত্যাদি রিয়েকশন এতে এসছে। তো আমরা না চাইলেও বাংলাদেশ আলটিমেটলি এর সাথে আমরা কিন্তু জড়িত হয়ে গেছি ইতিমধ্যে। আমাদের বিমানের ভাড়া বেড়েছে, বিমানের ভাড়া আমাদের জিনিসপত্রের দাম বেড়েছে, আমাদের নিরাপত্তা ব্যবস্থার সংকটের এটা একটা আঘাত করছে। এবং মোটামুটিভাবে ভারতের যখন ভারত পাকিস্তান যুদ্ধ হয়ে সুযোগটা তখন ভারতের যে আরও 7টা রাজ্য আছে আমাদের সীমান্তবর্তী, তারা এই সুযোগটা নেয়, কারণ তারা ভারত থেকে বিচ্ছিন্ন হওয়ার আন্দোলনে সুদীর্ঘদিন ধরে চেষ্টা করে যাচ্ছে। ভারত যখন তার উত্তর পশ্চিমাঞ্চলে মানে পাকিস্তানের সাথে যুদ্ধে লিপ্ত হয়, তখন চায়না বর্ডার পাকিস্তানের সাথে উত্তপ্ত হয়, ইন্ডিয়ার সাথে উত্তপ্ত হয়। আবার সেই সাথে সাথে এই 7 সিস্টার বাংলাদেশের যে সীমান্তবর্তী এরাও উত্তপ্ত হয় ভারতের বিরুদ্ধে, ভারতের সোজা কথা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, তাদের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য। সুতরাং এর স্পিড ওভার এফেক্টটা আলটিমেটলি বাংলাদেশের উপরে আসাটা অস্বাভাবিক কিছু। তারপরে আসেন আমাদের তো কিছু জাতীয় নিরাপত্তার বিষয় জড়িত আছে। আমরা আমাদের ফেনী নেক লাইন ভারতের খুব কাছে, আমাদের যে আপনার চিকেন নেক যেটা পঞ্চগড়ের, ওতেও আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্ট্র্যাটেজিক পয়েন্ট। এগুলো আমাদের মনে করে নিরাপত্তার জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সীমান্তে আমাদের বিমানবন্দরগুলো আছে যেখানে আমাদের বিমান বাহিনীর বিমানেরও উঠানামা করে এবং তারাও অপারেট করে। তো সব কিছু মিলে মনে করেন ভারত মনে করলো যে আমার এটা এক্সপানশনের জন্যে, পূর্বাঞ্চলীয় এলাকার নিরাপত্তার জন্যে, নর্থ ইস্টার্ন প্রভিন্স যেগুলো আছে উত্তর পূর্ব, তাহলে এটার জন্যে আমার এই 7টা সিস্টের জন্য আমার বাংলাদেশের এখানে এয়ার বেস এক্সপান্ড করতে হবে, কিংবা আমার নিরাপত্তা বলয়কে বড় করতে হবে ধরেন। কারণ আমার ওদিকে গন্ডগোল হচ্ছে, এখানে যদি আমাকে দুই সাইডে আমার সশস্ত্র বাহিনীকে বিভক্ত করে লড়াই করতে হয়, তাইলে বাংলাদেশের একটা অংশ আমার এখানে বেস হিসেবে ব্যবহার করে করতে হবে। এই প্রশ্নটা কেন আপনি হয়তো করতেও পারেন, আপনি এটা বললেন কেন? তখন এমন ক্ষেত্রে বাংলাদেশ কিন্তু ভারতের সাথে একটা ইনডিরেক্টলি একটা যুদ্ধে লিপ্ত হতে যাচ্ছে। কারণ আমি তো আমার 1 ইঞ্চি জমি ছাড়বো না। আমার সশস্ত্র বাহিনী অত্যন্ত প্রশিক্ষিত এবং অত্যন্ত সেনাবাহিনীর প্রতিটা সদস্য হাইলি মোটিভেটেড। তারা তাদের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে কোনো কম্প্রোমাইজ করবে না। আসেন এবার অবসরপ্রাপ্ত অফিসার এবং জওয়ান, লক্ষ লক্ষ সৈনিক এবং বহু কয়েক হাজার অফিসার যারা এবেল, তারা প্রত্যেকে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত। তা আমরা এটা কিন্তু একটা খুব খারাপ দিক করবে যে সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশের জনগণ কিন্তু এক হয়ে যাবে। তখন জাতীয় ঐক্যমত্যটা তখন খুব গুরুত্বপূর্ণ, আপনি রাজনৈতিক বিভাজন বাদ দিয়ে। কেন বললাম
যে ভারত বাংলাদেশের একটা অংশ নিয়ে এই লড়াইটা তাদের উত্তর পূর্বাঞ্চলের এটাকে মীমাংসা করার জন্য চেষ্টা করবে, সেটা হলো ভারতের ডিফেন্স যে কৌশল বা পলিসিতে লেখা আছে, যখন যুদ্ধ শুরু হবে, ইন টাইমস অফ ওয়ার, ইন্ডিয়া উইল ফাইট ফ্রম ইটস নেইবারিং কান্ট্রিজ টেরিটরি, মানে ইন্ডিয়া যুদ্ধ করবে তার পার্শ্ববর্তী দেশের সীমানার মধ্যে। সীমানাতে গিয়ে, সে নিজের দেশে বসে বসে লড়াই করবে না। এবং এটার আউটার পেরিফেরি তার যুদ্ধের হলো এই বাংলাদেশ সহ আশপাশের দেশগুলা, অর্থাৎ সে আমাদের দেশগুলোকে সাথে নিয়ে ভিতরে এসে লড়াই করবে। তো ইন্ডিয়ান সৈন্য আপনার দেশের ভিতর দিয়ে যাওয়া আসা করবে, লড়াই করবে, বেস করবে, বিমান চলবে, ফাইটার উঠবে, আপনি কি আঙ্গুল চুষবেন? অবশ্যই না, আমার দেশ তো আমি রাইট। তো এরকম একটা ক্ষেত্র, এরকম আশা করি ভারত এবং পাকিস্তান এই সমস্যাগুলিকে একসাথে এনে এটাকে আঞ্চলিক একটা সমস্যা হতে দেবে সংকট না, সৃষ্টি করছে। সংকট সৃষ্টি হতে দেবে না, এবং তারা আশু একটা ব্যবস্থা নেওয়ার জন্য ডায়ালগ শুরু করবে। এবং যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ধরেন ডিপ্লোম্যাটিক ডায়ালগ, তারা কূটনৈতিকভাবে সেটি অবশ্য শুরু হয়েছে উপদেষ্টা সেটা শুরু পর্যায়ে। করা উচিত। দরকার হয় বড় কোনো রাষ্ট্রের সাহায্য নেওয়া উচিত, এবং সেটা করে রাশিয়ার সাহায্য নেওয়া যেতে পারে। রাশিয়া আমেরিকারও বন্ধু, পাকিস্তানেরও বন্ধু, এবং তারাও যুদ্ধে হোক এটা তারা চায় না। তো আমি মনে করি আমাদের সকলের স্বার্থে, মানবতার স্বার্থে, ভারতের লোকের স্বার্থে, বাংলাদেশের মানুষের, এই এলাকার অঞ্চলের মানুষের স্বার্থে পাকিস্তান এবং ভারত তাদের এই যুদ্ধের যে আকাঙ্ক্ষা সেটার থেকে সরে এসে শান্তির দিকে আগাবে। এই শান্তির রাস্তাটাই ভালো। স্যার, আপনাকে আমাদের এই অনুষ্ঠানে এসে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করছি অন্য কোনো পর্বে আবারও আপনাকে আমরা পাবো। আপনাকে ধন্যবাদ। আসলে অল্প সময়ে অনেক কিছু বলার আছে, বলা যায় না। আর রাজনীতি এমন একটা বিষয়, এটা একটা কৌশল। এখানে দলকে ভিতরে ধরেন আলোচনায় টানা খুব কঠিন বিষয়, কারণ এটা দলের নিজস্ব ইচ্ছা আকাঙ্ক্ষা এবং আছে যেটা। তো আমি সেজন্যে আমার ব্যক্তিগত মতামতগুলোকেই বেশি দিলাম, এবং সেগুলিকে আপনি নিঃসন্দেহে বুঝতে পারছেন। আমি বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার সাথে সবসময় সর্বদাই একমত পোষণ করি, এবং আমি মনে করি দেশের মানুষ যা চায়, বর্তমান অন্তর্বর্তী সরকার দয়া করে মানুষের আকাঙ্ক্ষাকে তারা বুঝবেন, ইচ্ছাকে বুঝবেন, এটার প্রতি সম্মান দিয়ে একটা সিদ্ধান্ত ওনারা দিবেন যে সকল বিতর্কিত বিষয়গুলো আসছে সাম্প্রতিক কালে। ধন্যবাদ আপনাকে। আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি স্যার। আমরা আশা করি আপনি যে আকাঙ্ক্ষার কথা বললেন, যে জনগণের আকাঙ্ক্ষা ধারণ করেই আগামী দিনে আপনি সেটি বিশ্বাস করেন যে জনগণের আকাঙ্ক্ষা ধারণ করেই আপনি যা চান সেটি আসলে জনগণের যে আকাঙ্ক্ষাটা সেটি আসলে রাজনীতিবিদদের চাওয়া উচিত আপনার মতো করে, এটা আমরাও বিশ্বাস করি। তাহলে হয়তো আমাদের সমাজে যেসব সমস্যা রয়েছে, আমাদের রাষ্ট্রের ভেতরে যেসব সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো থাকবে না। কারণ আমরা যদি সবাই জনগণের আকাঙ্ক্ষাকে মূল্যায়ন করি রাজনীতিবিদরা, তাহলে সেই সমস্যা থাকার কথা না। যখনই সেখানে ব্যক্তি স্বার্থ ঢুকে যায়, তখনই এই আকাঙ্ক্ষার জায়গাটা যে পূরণীয় সেটি আর থাকে না, সেটি অপূরণীয় থেকে যায়, সেখানে এই সমস্যার সৃষ্টি হয়। তো দর্শক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন অন্য কোনো অতিথিকে নিয়ে অন্য কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের সাথে আমরা আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদেই থাকুন। আপনাদের সবাইকে ধন্যবাদ।